মেডিকেলে প্রশ্ন ফাঁসের অভিযোগে আন্দোলন করছে শিক্ষার্থীরা। বুধবার তাদের প্রতিবাদে বাধা দিয়েছে পুলিশ। এই আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসকেরাও। বৃহস্পতিবার সকালে আছে ঢাকা চলো কর্মসূচি। মূলত এ নিয়েই আমাদের আজকের আয়োজন বাংলাদেশ এখন। এছাড়াও থাকবে যুদ্ধাপরাধ মামলায় আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং বিদেশি নাগরিক নিহতের ঘটনায় নিরাপত্তার ঝুঁকি। আর এসব নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন দুজন সিনিয়র সাংবাদিক, পিআইবির মহাপরিচালক জনাব শাহ আলমগীর এবং জনাব মাহফুজুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। তার আগে একটু আমার নিজের পরিচয়টা জানাতে চাই। আমি সুলতানা রহমান। আমি আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত বেশ কয়েকদিন ধরেই আসলে মেডিকেলের শিক্ষার্থীদের কিন্তু আন্দোলন তারা করছে। গতকাল পুলিশ তাদের বাধা দিয়েছে। সব মিলিয়ে আসলে কি প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমনটা কি, যদি মনে করেন যদি ফাঁস হয়েও থাকে, মানে হয়েছে কিনা এটা কি নিশ্চিত করে বলা যাচ্ছে জনাব মাহফুজুল্লাহ? দেখুন, প্রশ্ন ফাঁসের বিষয়টা কিন্তু বাংলাদেশের নতুন কোনো বিষয় না, এবং এটা যে শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা ক্ষেত্রে তা না, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ক্ষেত্রে আমরা দেখেছি। এমনকি আপনার যে বিসিএসের সেখানেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আছে। এইসব ক্ষেত্রে আমি যেটা মনে করি সরকারের উচিত হচ্ছে এইসব জিনিসগুলোকে মেনে নেওয়া। কারণ আপনি তো 1000 লোকের মধ্যে যদি দেখেন, 1000 লোকই তো দেবতা না, এর মধ্যে খারাপ লোক আছে, ভালো লোক আছে। কাজে এইসব মুদ্রণের সঙ্গে যারা জড়িত সবাই ভালো হবেন সরি, এটা মনে করবার কোনো কারণ নাই। কাজে সরকারের জন্য সবচেয়ে ভালো হচ্ছে জিনিসটাকে মেনে নেওয়া, মেনে নিয়ে তারপর এটা সমাধানের ব্যবস্থা করা। এখন এরই মধ্যে প্রায় 90% বেশি শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে, তাহলে কি মেনে নেওয়ার কি বিষয় থাকে জনাব শাহ আলমগীর? না, এটা এই অবস্থানটা কিন্তু একটু কঠিন এই অর্থে যে যারা পাস করেছে তারা কিন্তু মানে একটা বাদ দিয়ে দেয় যে সরকার তাদের দাবিটা মেনে নিয়ে পরীক্ষাটা বাতিল করা হলো। তাহলে যারা ভর্তি পরীক্ষা মানে যারা সুযোগ পেল ভর্তি হওয়ার, তখন তারা কি রাস্তায় নামবে না এই ভর্তি বাতিলের বিরুদ্ধে? কিন্তু না, এখানে একটা কাউন্টার যুক্তি আছে, যেটা উনি বলেন। আমি এটার একটা যৌক্তিকতা আছে, যারা ভর্তি হয়েছে ওরা কোথায় যাবে ভর্তি বাতিল করে দিলে। অন্যদিকে আবার আইনে একটা কথা আছে যে আপনার কোন নিরপরাধী যেন শাস্তি না পায়, অপরাধী পার পেয়ে যেতে পারে। তো এখানে প্রশ্নটা হচ্ছে মানে নৈতিক একটা দিক রয়েছে আসলে। ওই যে যারা ভর্তি হতে পারেনি, তাদের অভিযোগ হচ্ছে প্রশ্নপত্র আমরা পাইনি, ফাঁস হইতে ওরা আমাদের চেয়ে অ্যাডভান্টেজিয়াস পজিশনে ছিল, নম্বর বেশি পেয়েছে স্বাভাবিকভাবে। সেইখানে আপনি সমাধানটা কিভাবে করবেন এটা একটা খুব বড় জিনিস। এটার ক্ষেত্রে আমি মনে করি না যে সরকারের শিক্ষার্থীদের উপরে পিটানো, পুলিশ লাগানো এগুলি করা কোনো মানে হয় না। এগুলি করে কিন্তু পরিস্থিতি জটিল হয়ে যায়। ওরা আন্দোলন করছে, বিক্ষোভ করছে, করতে দেন না ওদেরকে, পুলিশের সঙ্গে দস্তাদস্তি করতে হবে। এখন আজকে তাদের আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী আমাদের এখানে আছেন, স্টুডিওতেই আছেন, এবং তারা কতগুলি আমাকে কাগজপত্র দিয়েছেন যে প্রশ্ন যে ফাঁস হয়েছে তারা সেরকম কিছু প্রমাণ তারা আসলে দেখাতে চেয়েছেন, যে কিভাবে অনলাইনে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন আপনি জানেন যে সামাজিক মাধ্যম আছে, সেখানে মানে কি করে প্রশ্নপত্রগুলি এসছে পরীক্ষার আগেই। আমি তাদের সঙ্গে আগেই কথা বলে নিয়েছিলাম। তো তারা যে সময়টা দেখাচ্ছে, সেই সময়, তারিখ, এগুলি নিয়ে কিন্তু এক ধরনের কনফিউশন আছে। আমি তাদের কাছে যাব যে মানে আসলে বিষয়টি কি রকম, কিভাবে তারা জাস্টিফাই করে। কিন্তু সমস্যাটি হচ্ছে যেই প্রশ্নগুলি তারা অনলাইনে মানে আগে থেকেই ফাঁস হয়েছে বলে বলছে, সেটি প্রমাণ করার কিন্তু কোনো সুযোগ নাই। কারণ মেডিকেলের পরীক্ষা কিন্তু শিক্ষার্থীদের কাছে দিয়ে দেওয়া হয় না, পরীক্ষার্থীদের কাছে কিন্তু দিয়ে দেওয়া হয় না। ফলে তাহলে কেমন করে আসলে আপনারা প্রমাণ করবেন? প্রমাণ করা খুব সহজ। আপনি যে এই প্রশ্নপত্রের সঙ্গে যেই উত্তরপত্র তারা জমা দিয়েছে তার মেলালিতে আপনি বুঝতে পারবেন যে একই ধরনের প্রশ্ন আছে কিনা। এটা প্রমাণ করা খুব কঠিন। কিন্তু যে তারিখের একটা ডিসপ্যারিটির কথা বলছেন আপনি, সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা খতিয়ে দেখা যায়। আমার কথা হচ্ছে যে পুরো বিষয়টা
খুব ভাবে সহানুভূতির দৃষ্টি দিয়ে পুরো বিষয়টা খতিয়ে দেখলে এবং একটা সমাধান বের করবার চেষ্টা করলে এইটা ভালো হবে। না হলে ওই যে বিরোধ, দ্বন্দ্ব, সংঘর্ষ, এইটার আমি বিরুদ্ধে। এটা কোনো মানে হয় না তো। কারণ এইসব ছেলে মেয়েদেরও কিন্তু ডাক্তারি পড়বার একটা অধিকার আছে, পরীক্ষা পাশ করলে, মানে ভর্তি পরীক্ষা পাশ না করলে তারা কেমন করে করবে। এখন এইখানে যদি আপনি তাদেরকে একটা মানে প্রতিকূল অবস্থার মধ্যে ফেলে দেন এটার কারণে, আর আজকের টেকনোলজি যেই জায়গায় গেছে, আমরা ডিজিটালি বলি আর যাই বলি, এই যে সোশ্যাল মিডিয়া টেকনোলজির কারণে বহু জিনিস ঘটছে বিভিন্ন সময়। এটা যে পরীক্ষাপত্র ফাঁস হওয়া তা না, তো আরও অনেক ঘটনা ঘটছে। তো আমার কথা হচ্ছে যে সেইটা যেহেতু আমরা কন্ট্রোল করতে পারছি না, এই অভিযোগটা আমি মনে করি যে কর্তৃপক্ষের সুস্পষ্টভাবে তাদের সঙ্গে কথা বলে যে ঠিক আছে তোমরা বলো তোমাদের প্রমাণটা কি, সেটা দেখাও, দেখে এটা খুব সহজ ব্যাপার। কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে প্রশ্নপত্র ফাঁস হয়নি, বরং আমরা উল্টো জিনিস দেখেছি। রংপুরে একটি কোচিং সেন্টার, সেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেই ফাঁস হওয়া প্রশ্ন সরবরাহ করে টাকা নিয়েছে, কিন্তু পরে দেখা গেছে আসলে সেই প্রশ্ন না, পরীক্ষা এসে ভিন্ন, মানে শিক্ষার্থীরা প্রতারিত হয়েছে এরকম। হ্যাঁ, সেটাও হতে পারে, সেটা অস্বাভাবিক না। আর যে সরকার যে বলছে যে প্রশ্নপত্র ফাঁস হয়নি, এইটা ব্যাপারে আমার নিজের ব্যক্তিগত সন্দেহ আছে। কারণ আমরা সবসময় এইসব প্রশ্নপত্র যখন ফাঁস হয় তখন প্রথম দিকে এটা অস্বীকার করা হয়, পরে বলা হয় যে না হয়েছে। এটাতে আমি বলছি তো যে এইটাকে সাংঘাতিকভাবে যদি সরকার মনে করে সরকারের ব্যর্থতা, তাহলে হচ্ছে সেটা দুঃখজনক বিষয়। সরকারের ব্যর্থতা মনে করার কোনো কারণ আছে? কারণ আমাদের মানে অনেক জায়গায় তো ঘাটতি তো আছে, এটা তো আর কেউ অস্বীকার করতে পারে না, তাই না? আমি এই জায়গায় একটা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে থাকে এবং ফাঁস হওয়ার পরে পরীক্ষা বাতিল হয়েছে, এরকম উদাহরণ কিন্তু আছে। উদাহরণ যে নাই তা কিন্তু নয়, কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে এটা পরীক্ষা আসলেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এখন এই যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা এখন পর্যন্ত কিন্তু কোথাও প্রমাণিত হয়নি। ওই যে আপনি যে কথাগুলো বললেন, এবং মানে আমিও মনে করি যে আমাদের দেশে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি, ইউনিভার্সিটি মানে মেডিকেলে ভর্তি, বুয়েটে ভর্তির জন্যে যে কোচিং সেন্টারগুলো গড়ে ওঠে, এই কোচিং সেন্টারগুলো থেকেই মূলত এই কাজগুলি কিন্তু করা হয়। মানে এই যে প্রশ্ন আগে থেকে তৈরি করে দেয়া, মানে তাদের স্টুডেন্টদেরকে এই সুবিধাগুলো বের করা, এবং কোথাও থেকে কিছু প্রশ্ন বের করে এনে টাকা দিয়ে যেমন হোক করে এই কাজগুলো কিন্তু তারাই করে। মানে আমি মনে করি যে যতদিন পর্যন্ত এই কোচিং এই নামে যতদিন চলবে, ততদিন পর্যন্ত এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটা চলতে থাকবে। মানে যদি এটা সত্যি প্রমাণ করা যেত যে হ্যাঁ প্রশ্নপত্র আসলেই ফাঁস হয়েছে, তাহলে একদিনের গভর্নমেন্ট তো তাকে ছাত্র ভর্তি করতে হবে, এটাই তো গভর্নমেন্ট চাবেন। কিন্তু এখানে এই প্রশ্নপত্র ফাঁস হবে আর এই জন্যে যারা পরীক্ষা পাশ করেছেন মানে তাদেরকেই নিতে হবে, বিষয়টা তো এরকম নয়। কিন্তু আমি যেই জায়গাটার কথাটা বলেছিলাম যে এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এখন যদি সরকার বলে যে তাদের দাবি দেওয়া মেনে নিয়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সুতরাং পরীক্ষাটা বাতিল করা হলো, তাহলে যে আন্দোলনটা হয়েছে এরপরে কি আন্দোলনটা হবে না? আরো তীব্র বরং হতে পারে। কিন্তু সরকার তো প্রশ্ন ফাঁসের যদি ধরে নেই যে অভিযোগ উঠেছে, তাহলে সেই অভিযোগটি কিভাবে খতিয়ে দেখা যায়, কিভাবে তদন্ত করে সত্যিকারে কি ঘটেছে, আদৌ কিছু ঘটেছে কিনা, সেই রকম যদি প্রতিশ্রুতি দিত, তাহলেও তো আসলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। এই বিষয়গুলি নিয়ে আমি ফিরবো, নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি। সক্রিয় বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি যে প্রসঙ্গটি আগেই বলেছিলাম যে আমাদের সঙ্গে আসলে যুক্ত হবেন আন্দোলনকারী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা আছেন, আমি একটু সেখানে যেতে চাই, তাদের বক্তব্যটি শুনতে চাই। প্রথমেই শুনতে চাই আসিফ বিন তাকির কাছে, যে তাকি আপনি আমাকে যে সমস্ত কাগজপত্র দিয়েছেন, এইগুলি আসলে যে ফেক না, এইগুলি যে আসলে ফটোশপে করা না, সেটা নিশ্চয়তা আপনি কেমন করে দিতে পারেন? সেটা প্রমাণই বা আপনার কাছে কি আছে? প্রথমতই আমি যেটা বলতে চাচ্ছি যে হচ্ছে এটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট। তো স্ক্রিনশটে যেটা কি হয়েছে যে আমরা এখানে আপনার হাতে যে তথ্যটা দেওয়া হয়েছে, সেখানে যে পেজে যে আমরা স্ক্রিনশটটার ফটোকপি দিয়েছি, সেখানে দেখানো হয়েছে যে উপরে সেপ্টেম্বর 18, 2015 12:30 AM, মানে রাত 12:30, রাত 12:30টায় প্রশ্ন ফাঁস হয়েছে। তার মানে সেটা হচ্ছে 9.5 ঘন্টা আগেই প্রশ্নটা একজন শিক্ষার্থীর হাতে চলে এসেছে। তো আপনি প্রশ্ন তুলেছেন যে এটা সত্যতা বা এটা ফেক কিনা সেটা নিয়ে, তো
তো আমি প্রথমেই বলতে চাই যে হচ্ছে যে আপনি আপনার আইটি যিনি এক্সপার্ট তাকে দিয়ে আপনি পরীক্ষা বা খতিয়ে দেখতে পারেন যে হচ্ছে যে এটা ফেক কিনা। যদি ফেক হয় তখন সেটা অবশ্যই বিবেচনার বিষয়, এবং আমরা সেটা বলেছি যে হচ্ছে যে আমরা যে স্ক্রিনশটটা তুলেছি বা যেটা আপনাদের সামনে পেশ করছি তা অবশ্যই ফেক না। জি, কিন্তু তাকে আপনি কি বলতে পারেন যেই প্রশ্নগুলি এইখানে আপনারা দিচ্ছেন এই প্রশ্নগুলি যে আসলে পরীক্ষায় এসেছে সেইটার প্রমাণ আসলে আপনাদের কাছে কি আছে? কারণ আমরা জানি যে মেডিকেলের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু বাইরে আসার কোনো সুযোগ নাই। আচ্ছা, এটার খুব সুন্দর মানে অ্যানসার আমাদের কাছে আছে, সেটা হচ্ছে যে পরীক্ষার আগে আমি আপনার হাতে যে স্ক্রিনশটটা দিয়েছি, স্ক্রিনশটের ফটোকপি, সেখানে দেখানো হচ্ছে যে পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কিন্তু পরীক্ষার আগেই আমাদের শিক্ষার্থীদের কাছে চলে এসেছিল, কিন্তু আমাদের মেডিকেল এক্সামে প্রশ্নপত্রই কিন্তু নিয়ে যাওয়া মানে তাদের খাতার সাথেই রেখে দিয়েছেন। মানে হচ্ছে যে যদি কাউকে প্রশ্নপত্র নিতে হয় তাকে আবেদন করে একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রশ্নপত্রটা নিতে হবে পরীক্ষার পরে, কিন্তু সেই প্রশ্নটা তারা পরীক্ষার আগেই কেমনে পেলো বা এত তাড়াতাড়ি কেমনে পেলো আমাদের সেই বিষয়টা বোধগম্য না। আর এই বিষয়টাই আমি যদি আপনার কথা সত্যিও ধরে নেই, হ্যাঁ আপনি যেই প্রশ্নের কপি আমাকে দিয়েছেন সেইটাই ফাঁস হয়েছে, আমি যদি ধরেও নেই সেই কথাটি, সেই এইটাতেই এই প্রশ্নেই যে পরীক্ষা হয়েছে সেইটার নিশ্চয়তা আসলে কি আছে? কারণ আমরা জানি যে অনেক এক একটা পরীক্ষার জন্য অনেক রকম সেট তৈরি করা হয়। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করেছেন যে হচ্ছে যে আমি যেটা আপনার হাতে দিয়েছি সেটাই কি প্রশ্নপত্র হয় কি নয়, তো আমি বলতে চাই যে হচ্ছে যে আপনি যদি এটার সত্যতা বা এটার যদি সার্টিফাই করতে চান তাহলে আপনার হাতে যে প্রশ্নপত্রটা আছে সেটা প্রত্যেকটা 1 নম্বর থেকে 100 নম্বর পর্যন্ত আপনি আমাদের শিক্ষার্থীদের সামনে পড়ে শোনাবেন, এবং যদি দেখেন যে কোনো শিক্ষার্থী বলছে যে এটি পরীক্ষার প্রশ্নপত্র নয় তখন আসলে প্রশ্ন উঠবে, তার আগে কোনো প্রশ্ন নয়। যে তাকে আপনি সঙ্গেই থাকুন একটু, আমি যেতে চাই এখানে অভিভাবকও আছেন, খালেদ সাইফুল্লাহ, আমি তো আপনার কাছে জানতে চাই যে আসলে আপনি এই আন্দোলনটি অর্গানাইজ করছেন, আপনার আজকে শহীদ মিনারে ছিলেন, মিছিল করেছেন, আসলে আপনারা এখন কি চাচ্ছেন? আপনি জানেন যে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ভর্তি হয়ে গেছে। আমরা যেটা চাচ্ছি যে প্রত্যেকটা বছর মেডিকেল প্রশ্নটা ফাঁস হচ্ছে, আমরা চাই যে সর্বোচ্চ মেডিকেলটা হচ্ছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, এখান থেকে আমরা বের হচ্ছি জাতি সেবা করার উদ্দেশ্যে। কিন্তু যদি আমরা একটা দেশের জাতি সেবা করার উদ্দেশ্যে যে 5 বছর করে ডাক্তার হয়ে বের হবে তাদের কাছে যদি আমরা ছেড়ে দিই, তারা কি দেশের সেবা করবে? তারা তো প্রশ্ন পেয়ে ওই ভাষিত প্রশ্নে ভর্তি হয়েছে। খালেদ সাইফুল্লাহ, আমি যদি বলি আপনারা যারাই এই মেডিকেলে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন, একটা নির্দিষ্ট যোগ্যতা না থাকলে মেডিকেলে পরীক্ষা দেওয়া যায় না, তার মানে আপনার প্রত্যেকেই মেধাবী, তাহলে আপনি কেন মনে করছেন যে অযোগ্যরা আসলে সুযোগ পেতে যাচ্ছে? অযোগ্যরা সুযোগ পেতে যাওয়ার জন্য এই কোশ্চেন আনসার আপনাকে বলি, আপনি যদি গত বছর পরিসংখ্যানগুলো দেখেন যে কোনো স্টুডেন্ট যদি 74 বা 75 পায় তাহলে সে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ বা দেশের সর্বোচ্চ 5টা মেডিকেল কলেজে সে চান্স পেয়ে যাইতেছে। বাট এবারে যেটা হয়েছে যে স্টুডেন্ট 75 পাইছে সে কিন্তু দেশের কোনো মেডিকেল কলেজে চান্স পায় নাই। তো যারা প্রশ্ন পাইছে তারা কিন্তু খুব সহজেই 75 এর উপরে মার্কটা নিয়ে গেছে, কিন্তু যারা প্রশ্নটা পায় নাই তারা কিন্তু 75 এর উপরে নিতে পারে নাই। সো যারা যোগ্য তারা কিন্তু আপনি দেখবেন যে তাদের মার্কের লেভেলটা 60 to 75 এর মধ্যে, কিন্তু যারা প্রশ্ন পাইছে 75 অলরেডি উপরে পেয়ে গেছে। সো যোগ্যরা এখানে চান্স পায় না। হ্যাঁ, 3700 জনের মধ্যে সবাই আনফেয়ারলি চান্স পায়, কিছু ফেয়ারলি চান্স পাইছে, বাট ওদের সংখ্যাগরিষ্ঠতা খুবই কম, 90%ই এখানে আনফেয়ারলি চান্স পাইছে এবং সেটা প্রশ্ন পেয়ে। আমি একটু যদি একটু অপ্রাসঙ্গিকও যদি শোনায় তাও তবু যদি আমি একটু জানতে চাই, ডাক্তার হতেই হবে কেন? ডাক্তার হতেই হবে এই জন্যই যে হচ্ছে আমাদেরকে চিকিৎসা করতেই হবে, আমাদেরকে দেশের সেবা করতেই হবে, আমরা দেশের সেবা করার জন্য ব্রত নিয়ে এখানে এসেছি। সেবা করার অনেক কায়দা আছে, আপনারা সঙ্গে থাকুন, সেবা করার তো অনেক কিছু আছে। তাদের বক্তব্য শুনে কেমন মনে হলো, কি মনে হলো আসলে ব্যাপারটা কি? এখানে একটা প্রশ্ন আছে, যেমন ধরেন কিছুদিন আগে ভারতে একটা ঘটনা আপনারা নিশ্চয়ই দেখেছেন, ওপিয়াম স্ক্যান্ডাল। সেখানে ওই মেডিকেলের ভর্তি, চাকরি বাকরি নিয়ে বিচারপতি, সিনিয়র আমলা অনেকেই জড়িত ছিলেন এবং এটা নিয়ে এখনো চলছে সেই স্ক্যান্ডালটা। আমার কথাটা হচ্ছে যে এই যে অভিযোগটা তারা করেছেন, এই অভিযোগটা যদি ভুল হয়ে থাকে সেটাও পরিষ্কার করা উচিত,
অভিযোগটা যদি ভুল না হয় তাহলে সেটার সমাধান কি হতে পারে সেটা নিয়ে একটা বিবেচনা প্রসূত সিদ্ধান্ত হওয়া উচিত। সেটা বিবেচনা প্রসূত সিদ্ধান্ত আসলে কি আসতে পারে জনাব শাহ আলম? না, আমি যে জায়গাটা আমি মানে যে বিষয়টা বলি সেটা হচ্ছে যে ওনারা যে স্ক্রিনশটের কথা বলেছেন, একটা বিষয় হচ্ছে যে এই প্রশ্নটা ওনাদেরকে করা যেতে পারে যে স্ক্রিনশটটা ওনারা ধরেন আপনার কাছে ফটোকপি দিয়েছে, এটা এরকম একটা মানে আমার কোনো অ্যাকাউন্টে কিংবা একটা অ্যাপসে এটা কি তৈরি করা সম্ভব নয়? সেই প্রশ্ন আমি তাদেরকে করেছি। না, অবশ্যই তৈরি করা সম্ভব। এবং যারা এই ধরেন এই যে ভর্তির নামে যারা বিভিন্ন কোচিং সেন্টারগুলো চালায়, তারা কিন্তু এইরকম তাদেরও একটা সিন্ডিকেট আছে, যেই সিন্ডিকেটগুলো কিন্তু এই কাজগুলি সাধারণত করে এবং মানে কার কোত্থেকে কতজন ছাত্র মানে চান্স পেয়েছে এইটা জানান দেয়া এবং এই যে যতগুলো ঘটনা দেখছেন এগুলি কিন্তু তারাই অধিকাংশ জড়িত থাকেন এইসব প্রশ্নপত্র ফাস্টাসের ঘটনায়। আমি যে জায়গাটায় কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, এইরকম একটা মেধাবী ছাত্ররা ভর্তি হবে, এইটা নিয়ে এরকম একটা বিতর্ক হবে, এটা নিয়ে একটা আন্দোলন হবে, এইটা জাতির জন্য কখনোই ভালো লক্ষণ নয়। এবং এইরকম একটা পরিস্থিতি মেনে নেওয়া কিন্তু যেই ছেলেগুলো ভর্তি হয়েছে সবাই তো এই প্রশ্নটা পায় নাই। আপনি কি মনে করেন গত 10 বছর কিংবা যদি 15 বছর এমন একটি বছরের কথা মনে করতে পারেন যে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে নাই? তাহলে এই অভিযোগগুলি যে ওঠে, কেন এই অভিযোগগুলি ওঠে, সেই অভিযোগগুলি সত্যিকার অর্থে তদন্ত করা হয় কিনা, এইসব প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। আর দর্শক, আপনারাও আমাদের সঙ্গে অংশ নিতে পারেন ফেসবুকে বাংলাদেশ এখন পেজে, জানাতে পারেন আপনাদের মতামত। আমি নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে প্রত্যেক বছরই এরকম আসলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে, তাহলে মানে শেষ পর্যন্ত এগুলি খুব বেশি ভালো তদন্ত হয় বলেও আসলে শোনা যায় নাই। মানুষের উপর আস্থাহীনতা, মানে এই পুরো প্রক্রিয়াটার উপর আস্থাহীনতা থেকেও কি প্রশ্ন ফাঁসের অভিযোগটা কি আসে? পুরোটা যে সবসময় আস্থাহীনতা তা না। যেমন বিরতিতে আমরা আলাপ করছিলাম, যেমন ধরেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভর্তি ব্যবস্থা চালু করেছেন কর্তৃপক্ষ, সেইটা প্রায় পুরোপুরি নির্ভুল বলা যেতে পারে। নির্ভুল বলবো না আমি, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ফাঁসের অভিযোগ খুব কম। আমি বলছি যে এত কিছুর পরেও যেমন ধরেন সেখানে তো আপনি যদি পরীক্ষা দেন আপনার কোনো পরিচয় নেই, আপনি কিন্তু নাম্বার দ্বারা পরিচিত হচ্ছেন ওখানে, তারপরেও কিছু কিছু অভিযোগ, এবং সেটা কিন্তু টেকনোলজির কারণে সম্ভব। এখন এই অভিযোগগুলি গত কয়েক বছর ধরে উঠছে, এর আগে ছিল না যখন এটা প্রথম চালু হয়। আমার কথা হচ্ছে এখানে কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আপনার আসন সংখ্যা কম, ভর্তির সংখ্যা বেশি, মানে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, মানুষের প্রত্যাশাটা অনেক বেশি। সেই প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারছি না বলেই যারা আজকে আপনার ভর্তি হতে পারেনি এবং এটার অভিযোগটা এসছে, তাদের তো বিক্ষুব্ধ হওয়া খুবই স্বাভাবিক। বিক্ষুব্ধ না হওয়ার কোনো কারণ নাই। আবার যিনি ভর্তি হয়েছেন তাদের সবাই যে পরীক্ষা প্রশ্নপত্র পেয়েছেন এইটাও মনে করবার কোনো কারণ নাই। এখন যেটা হয় সেটা হলো যে এর ফলে কিছু সুবিধা লাভ করেছেন, সেটা আপনি ধরবেন কি করে, সেটা আইডেন্টিফাই করা খুব কঠিন। আবার ওই যেটা আমরা আলোচনা করছিলাম যে ধরেন প্রমাণিত হলো এই প্রশ্ন আর ওই প্রশ্ন এক, তখন কি করবে? তখন কি যে যত ছাত্র, এই যে মানে 40-45 হাজার ছাত্রছাত্রী, এদের কি ভর্তি বাতিল হয়ে যাবে? কারণ হয়তো দেখা গেল যে যেটা বললাম, কারণ 45 হাজার ছাত্রছাত্রী বা 48 হাজার ছাত্রছাত্রী, 48 হাজার, তারা প্রত্যেকে প্রশ্নপত্র পেয়েছে এইটা আমি বিশ্বাস করি না। কিছু লোক পেয়েছে, এখন সেই কিছুটা আপনি আইডেন্টিফাই করবেন কি করে? সেটাকে আইডেন্টিফাই করা সম্ভব না, এটা খুব বড় সমস্যা। আমি একটু যেতে চাই আবারও ওই শিক্ষার্থীদের কাছে, আন্দোলনকারী যে খুবই ক্ষুব্ধ তারা। আসলে আপনারা যে মানে সকালে আপনাদের ঢাকা ঘেরাও কর্মসূচি রয়েছে, আসলে কি করতে চান আপনারা? এই পরীক্ষা কি বাতিল করতেই হবে, এরকম দাবিতে কি আপনারা অনড় থাকছেন? আসলে আমাদের আন্দোলনটা হচ্ছে পরীক্ষা বাতিলের জন্য, তাই পরীক্ষা বাতিল হবে এরকম মানে মনোভাব বা কিছু, এটা অবশ্যই থাকবে আমাদের। কারণ আমরা নেমেছি রাজপথে পরীক্ষা বাতিলের জন্য, এবং এই মনোভাব নিয়ে আমরা শেষ পর্যন্ত চালিয়ে যাব। আর কালকে যে আন্দোলন, সেখানে শব্দগত একটু সমস্যা রয়েছে, ঢাকা ঘেরাও আন্দোলন না, ঢাকা চলো আন্দোলন। মানে সারা দেশ থেকে যত জায়গায় যত মেডিকেলে ভর্তি ইচ্ছুক যত শিক্ষার্থীরা আন্দোলন করছে, তারা সবাই কালকে ঢাকায় এসে আমাদের সাথে সমবেত হবে, এবং আমরা একসাথে কালকে থেকে কর্মসূচি গ্রহণ করে, কর্মসূচি ঘোষণা দিয়ে আমরা কালকে দিনটি আমাদের ঢাকা চলো আন্দোলন সফল করব।
ইনশাআল্লাহ। আপনাদের কাছে কি মনে হয় না যে আপনারা যারা আন্দোলন করছেন আর যারা এরই মধ্যে ভর্তি হয়ে গেছে, যারা ভর্তির সুযোগ পেয়েছে, তাহলে আপনাদের এই আন্দোলন সফল হলে তারা আবার পাল্টা আন্দোলনে নামবে? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর হচ্ছে যে প্রত্যেকটা মেডিকেল কলেজ কিন্তু একটা ভার্সিটির আন্ডারে। তো ঢাকা মেডিকেল কলেজ ধরেন ঢাকা ভার্সিটির আন্ডারে। এখন ঢাকা ভার্সিটি খুলবে হচ্ছে 4 তারিখ, আর তারা ভর্তি নিয়ে নিয়েছে গতকাল। তো একটা ঢাকা ভার্সিটির ফর্ম ছাড়া একটা ঢাকা মেডিকেল কলেজের ভর্তি কিভাবে ন্যায়সঙ্গত হয় সেটা একটা বড় প্রশ্নের বিষয়। না, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও তাদের কিন্তু একাডেমিক কার্যক্রম, তাদের কিন্তু অফিসগুলি কিন্তু খোলা থাকে। সেইটা কি প্রশ্ন কি তোলা যায় জনাব মাহফুজুল্লাহ? না, যদি কর্তৃপক্ষ যদি বলেন যে আমার যেহেতু প্রশাসনিক অফিস খোলা থাকবে, কাজে প্রশাসনিক অফিসের মাধ্যমে এই কর্মকাণ্ড পরিচালনা করা যাবে, তাহলে যেমন ধরেন এই যে আজকেও আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের সর্বোচ্চ আদালতের রায়, সেখানে বলা হয়েছে আমাদের আদালতে কিন্তু এখন ছুটি, পহেলা নভেম্বর আদালত খুলবে, কিন্তু বলা হয়েছে যে এই ধরনের মামলা আপনার এই অবকাশের সময় কিন্তু হিয়ারিং হতে পারে। তো কাজেই কর্তৃপক্ষ যদি বলেন যে হ্যাঁ আমার যেহেতু প্রশাসনিক অফিস খোলা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন ক্লাস বন্ধ কিন্তু প্রশাসনিক অফিস খোলা আছে, খোলা থাকে আর কি। কাজেই সেটা ফলে ওদের এই তার মানে এই যে তাকি যেই প্রশ্নটি তুললো যে আসলে এটা খতিয়ে দেখার বিষয় কিংবা যে এটা কিভাবে করে হলো, সেই প্রশ্নটা কি মানে আমি মনে করি না ওর এই প্রশ্নটা খুব যথাযথ। কারণ কর্তৃপক্ষ মনে করলে ছুটির দিনেও অফিস খোলা রাখতে পারে, এবং যদি প্রয়োজন মনে করে যে ইউনিভার্সিটি খুলে গেলে তখন হয়তো চাপটা বেশি থাকবে, বরঞ্চ এই কাজটা ছুটির মধ্যে করা, সুতরাং এইটার যুক্তির মধ্যে পড়ে না। কিন্তু আমি যেটা বলি যে মানে তাদের তো নিশ্চয়ই এই ধারণাটাই করছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা মনে করছে। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছে যেই ছেলেটা ভর্তি হয়েছে, মানে যারা ভর্তি হয়েছে, মানে যেটা মাহফুজ ভাই বললেন, সব ছেলে মেয়ে তো মানে ফাঁস করার প্রশ্ন যে পাস করেছে কিংবা ভর্তি হচ্ছে তা তো নয়, কিন্তু এখন তারা ওই দায়টা তাদের নিতে হচ্ছে। কিন্তু তাদের তো এই বন্ধুরাই অনেকে ভর্তি হয়েছে, তারা কি নিশ্চিত হয়েছে তাদের কাছ থেকে যে যে প্রশ্নটা তারা নিয়ে এসছে কিংবা যে যে ফটোকপি আপনার হাতে দিয়েছে ওইটা আর ওইটার সাথে মিল আছে? তা কি আপনারা কি আপনার কোনো যারা চান্স পেয়েছে তাদের কারো কাছ থেকে কি বিষয়টা নিশ্চিত হয়েছেন? আমি প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি, আমাকে প্রশ্নটা যে যেই প্রশ্ন যারা এরই মধ্যে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, চান্স যারা পেয়েছে, তারা কি কেউ আপনাদেরকে নিশ্চিত করেছে যে যেই প্রশ্ন কপি আপনি আমার কাছে দিয়েছেন এটি সেই কপি, এরকম কেউ কি আপনাকে নিশ্চিত করেছে? আমাদের কনফারেন্স পেপারের জন্য সিডি আছে, আর হচ্ছে আমাদের হচ্ছে আমি নটরডেম কলেজের স্টুডেন্ট, আমাদের নটরডেম কলেজে অনেক শিক্ষার্থী আছে, তাদেরকে আমরা যখন এভিডেন্স পেপার দেখিয়েছিলাম তারা বলেছেন যে হচ্ছে এটাই হচ্ছে সেই প্রশ্নপত্র যেটা দিয়ে তারা হচ্ছে পরীক্ষা দিয়েছেন এবং এটা ফাঁসকৃত। এটা শুধু একটা মৌখিক স্বীকারোক্তি, কিংবা পরীক্ষা দিয়ে আসছে খুব অল্প সময়ের মধ্যে, ওই সময় মানুষ অনেক টেন্স থাকে, অনেক রকম বিষয় থাকে, সে কি করে বলতে পারে যে হ্যাঁ হুবহু এই প্রশ্নটি এই আমি পরীক্ষা দিয়ে এসেছি? এটা কি পসিবল? 100টা কোশ্চেন আমি বলছি না যে সেখানে হচ্ছে 100টা কোশ্চেন সে মনে রাখবে, আমি এটাই বলছি যে হচ্ছে সে যদি 70 থেকে 80টা কোশ্চেন মানে 70 থেকে 80টা মানে অগ্রাধিকার ভিত্তিক কোশ্চেন যদি সে বলতে পারে যে সে এখানে এসেছে, তাহলে কেন নয় যে কেন বলা হবে না যে প্রশ্নটা পাস হয়েছে? এখন কিছু কোশ্চেন তো কোইন্সিডেন্টও হতে পারে। বুঝিনি, সরি। কিছু কোশ্চেন তো কোইন্সিডেন্টলি মিলেও যেতে পারে, তাই না? 100টার মধ্যে 3টা মিলতে পারে, 2টা মিলতে পারে, 4টা মিলতে পারে, 100টার মধ্যে 70টা মিলা, এটা হচ্ছে কাকতালীয় ব্যাপার চেয়েও এটা হচ্ছে তিমিতালীয় বা বহুত মানে বড় ব্যাপার স্যাপার কিছু একটা হয়ে যেতে পারে। কিন্তু আপনারা আসলে এই আন্দোলন থেকে কি অর্জন করবেন বলে আপনারা আশা করছেন? আশা করছি অবশ্যই আমরা আমাদের ন্যায়, আমাদের অধিকার আদায় করে আমরা অবশ্যই পুনরায় ভর্তি পরীক্ষা ইনশাআল্লাহ আদায় করব। না, এইটা তারা তাদের যে প্রত্যাশা স্বাভাবিক, তাদের আমি হয়তো ওদের জায়গায় থাকলে আমারও এই ধরনের বিক্ষোভ হতো। আমি কিন্তু এইটা মনে করবার কারণ আছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আমি যে জায়গাটা বলতে চাই যে সেটা 1 নম্বর হচ্ছে যে সরকারকে এবং এদেরকে প্রমাণ করতে হবে যে এই ধরনের প্রশ্নটাই তারা পেয়েছে। দ্বিতীয় হচ্ছে এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে
ওই যে কতজন হতে পারে 500, হতে পারে 1000, হতে পারে 2000, হতে পারে 2500, তারা যদি লাভবান হয়ে থাকে সেটা আপনি আইডেন্টিফাই করবেন কি করে? সমস্যাটা হবে ওই জায়গায়। যারা ভর্তি হয়েছে তারা তো তখন বলবে যে আমাদের অপরাধ কি, আমরা তো প্রশ্নপত্র পাইনি, আমরা তো আমাদের মেধার জোরে ভর্তি হয়েছি, তো তুমি আমাকে ইয়ে করো কি করে, আমার ভর্তি তুমি বাতিল করো কি করে? এইটা যদি ভর্তির সঙ্গে সঙ্গে এই ঘটনাটা ঘটতো, কোনো রেজাল্ট না দিয়ে তখন বাতিল করে দিলে একরকম। বরং আন্দোলনকারীরা বরং দাবি করতে পারে যে এই ধরনের ঘটনা যদি সত্যি ঘটে থাকে ভবিষ্যতে যেন না হয়, কিংবা একটা ওদের কাছে তো ভবিষ্যৎটা খুব ওদের তো কোনো ভবিষ্যৎ নাই, ওদের জন্য হচ্ছে বর্তমান, যে আমাকে ডাক্তারি পড়তে হবে, আমাকে ডাক্তার হতে হবে। এটা মানুষের থাকে চাহিদা, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ সাংবাদিক হতে চায়, কাজে তাদের জন্য তো ভবিষ্যৎ তাদের কাছে কোনো। এই মানসিকতাটাও কি একটু আমাদের কি বলা যায় আর্থ সামাজিক সব রকম প্রেক্ষাপটে একেবারেই কি বলা যায় যে এটাকে, এই মানসিকতাটা কি ঠিক যে আমাকে ডাক্তারি হতে হবে, আমাকে ইঞ্জিনিয়ারই হতে হবে, এখান থেকে কি বের হয়ে আসার সুযোগ কি আছে? এই একটা কি বলা যায় যে আসলে একেবারে টিপিক্যাল একটা মেন্টালিটি থেকে আমি ফিরবো। নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি বলেছিলাম যে আসলে যে আমাদের যে একটা আর্থসামাজিক কাঠামোয় যে আমাদের একটা সেন্টিমেন্ট আছে, যে স্ট্যাটাসও এটা, যে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এই দুইটা পেশাকে নিঃসন্দেহে অনেক বড় পেশা, কিন্তু মানে থাকে না, বাবা মার একটা স্বপ্ন থাকে ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এ থেকে আমরা কেন বের হতে পারি না? অন্য সমাজেও আছে, কিন্তু আমি নিশ্চিত যে আপনারা স্কুলে রচনা পড়ে আসছেন না, আমরাও পড়ে আসছি, বড় হয়ে ডাক্তার হতে চাই, ইউর অ্যাম্বিশন ইন লাইফ। তো ওই যে অ্যাম্বিশন ইন লাইফ, ওটা তো তখন থেকে তার মনের মধ্যে ঢুকে যায়, সে হয়তো মনে করে যে আমি ডাক্তার হব। এই যে ওরা বলেছে দেশ সেবা করতে চাই, এখন যদি একজন বলে আমি রাজনীতিবিদ হতে চাই, আপনি কিন্তু তাকে সমর্থন করবেন না, বা সমাজ তাকে সমর্থন করবে না, কারণ রাজনীতিবিদদের সম্পর্কে। এই প্রসঙ্গে আমি একটু বলি, ফেসবুকে একজন কমেন্ট করেছেন আমাকে উদ্দেশ্যে, সেটি ফয়জুল আহমেদ খান পরাগ। তিনি বলেছেন যে ভর্তিচ্ছু ছাত্রীরা কেন দেশ সেবা করতে চায় তা সঞ্চালক প্রশ্ন করেছে, তা এই প্রশ্ন দেখে আমি অবাক। কিছু মানুষ এই দেশকে নিয়ে এখনো স্বপ্ন দেখে, সেবা করতে চায়। আসলে মানে দেশ সেবা করতে চাও, মানে দেশ সেবারও তো আরো অনেক একটু আছে। যেমন ধরেন যে আমি যে বললাম যে যদি রাজনীতিবিদ হতে চায় কেউ, তখন কিন্তু আপনি তাকে উপহাস করব। আবার কতগুলো পেশা আছে যেই পেশাতে, এখন ধরেন সাংবাদিকতা পেশা দেশ সেবা, হ্যাঁ নিঃসন্দেহে, বা ওকালতির দেশ সেবা আর ডাক্তারদের দেশ সেবার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কারণ ডাক্তাররা সরাসরি মানুষের সঙ্গে যায়, তো আর্ত মানুষের পাশে, পীড়িত মানুষের পাশে, মানুষের যখন প্রয়োজন দেখা দেয় তখন তার পাশে তারা দাঁড়ায়। সেই জন্যে এইটা আপনার ওই রকমভাবে দেশ সেবার মাপকাঠিতে উপরের দিকে অবস্থান করে। এখন প্রধানমন্ত্রী তো বলেন, আমার যতদূর মনে পড়ছে যে ওই যে ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে ডাক্তাররা যেতে চান না, এবং এই জন্য আসলে সেবাটা তাহলে শেষ পর্যন্ত না, সেটা কিন্তু অন্য কারণে, আপনি সুযোগ সুবিধা নাই। হ্যাঁ, আপনি একজন ডাক্তার যদি থানা লেভেলে বসে, তো তার তো একটা দরকার, তার মানে কি বলে অ্যাকোমোডেশন দরকার, তার একটা যেখানে সেগুলি দরকার। কারণ ডাক্তারি পেশার একটা বড় সুবিধা আছে, এরা হয়তো মনক্ষুণ্ণ হবেন, কারণ আমি ডাক্তারের পিতা বলে বলছি, আপনি ডাক্তারি পাশ করলে কিন্তু চাকরির জন্য আপনাকে হতে হয় না, হন্যে হয়ে ঘুরতে হয় না। আমাদের এখনও এখানে যে ব্যবস্থা আছে, আপনি যদি প্রাইভেট প্র্যাকটিসে যান একজন, তাহলেও কিন্তু আপনি যে একটা অর্থ আয় করতে পারবেন, অন্য পেশায় কিন্তু আপনার তার কোনো নিশ্চয়তা নাই যে সঙ্গে সঙ্গে আপনার চাকরি হবে কিনা, আপনি কাজ শুরু করতে পারবেন। যেমন একজন ইঞ্জিনিয়ার হলে তিনি কি সঙ্গে সঙ্গে চাকরি পাবেন, এমন কোনো নিশ্চয়তা নাই। কিন্তু একজন ডাক্তার কিন্তু সেলফ এমপ্লয়মেন্টের মাধ্যমেও কিন্তু জীবন শুরু করতে পারে। কামরুজ্জামান সৌরভ তিনি বলেছেন যে প্রশ্নপত্র ফাঁসের পর অস্বাভাবিক নম্বর পেয়ে চান্স পাওয়াদের রক্ষার জন্য ফলাফল প্রকাশের দিন থেকেই ফলাফল প্রকাশের ওয়েবসাইটটি অচল করে রাখা হয়েছে। আসলে কি ব্যাপারটা এতখানি দূর পর্যন্ত গেছে? যেতে পারে এটা, মানে আমি এগুলি এই যে আমাদের ইয়াং ছেলে মেয়েরা, মানে তরুণ বন্ধুরা, এরা কিন্তু এইসব বিষয়ে আমাদের চেয়ে অনেক বেশি ওয়াকিবহাল না, অনেক সময় তারা পারসেপশনের পেছনেও কিন্তু অনেক বেশি ছুটে, এটাও কিন্তু মাথায় রাখা উচিত। সেটাও আছে, কিন্তু এই টেকনোলজিতে কি হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু আমাদের চেয়ে, অন্তত আমার চেয়ে ওরা বেশি বোঝে, আমি এটুকু নিশ্চিত। এখন এই মানে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ বছর বছর থাকে, এখন করণীয় আসলে কি আছে জনাব শাহ আলমগীর? শুনেন সুলতান, আমার স্পষ্ট মনে আছে আপনি তখন এনটিভিতে কাজ করতেন, আপনার একটা রিপোর্ট আমার মনে আছে, আপনি বিজি প্রেসে একজন যিনি প্রশ্নপত্র যেখান থেকে মানে ফাঁস হয়েছে তাদের পেছনে ঘুরে আপনি একটা প্রশ্ন ওই কর্মচারীদের চিহ্নিত করেছিলেন একটা রিপোর্টে। এখন এই রকম অভিযোগ মাঝে মাঝে যে উঠেনি তা কিন্তু নয়। এবং আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমাদের নীলক্ষেত ওখানে
ফটোকপি করে নাকি প্রশ্নপত্র বিক্রি হচ্ছিল, মানে পরের দিনের পরীক্ষার প্রশ্নপত্র একটা প্রশ্নপত্র 100 টাকা 200 টাকা করে কিনতে পাওয়া যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে। মানে আমরা তখন হলে থাকি, আমি পরে আমরা আগ্রহ নিয়েই গেলাম যে কী ব্যাপার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কি কারণটা কি। পরে দেখলাম যে এরকম অসংখ্য প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, 100-200 টাকা করে বিক্রিও করা হয়েছে, কিন্তু একটার সাথে পরীক্ষা মিলে নাই। এখানে একজন বলেছে 15 টাকায় মেডিকেলের পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়েছে। হ্যাঁ, না যাক, পরে এটা মিলে নাই। সুতরাং এই অভিযোগগুলো কিন্তু মাঝে মাঝেই হয়েছে, আমরা শুনেছি। কিন্তু এখন এইটা থেকে যদি আমরা উত্তরণের পথ হলো, এই কিছুক্ষণ আগে মাহফুজ ভাই যেটা বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ভর্তি হই তখন কিন্তু ভর্তি হওয়ার নানান ধরনের অনিয়ম ছিল, মানে কারো প্রভাবের জোরে, রাজনীতির জোরে নানানভাবেই ভর্তি হওয়ার একটা সুযোগ ছিল, এবং কারো ক্ষমতার জোরে ভর্তি হওয়ার অবস্থাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল। কিন্তু এখন কিন্তু সেই সুযোগটা আর নেই, কারণ এটা একটা পদ্ধতিটাই তৈরি করা হয়েছে এমনভাবে যে এখানে আর কারো পক্ষেই, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পক্ষেও কোনো একটা বাইরের ছাত্র ইচ্ছে করে ভর্তি করানো সম্ভব নয়। আমি একটু তাহলে আন্দোলনকারী, আপনার এই প্রসঙ্গ ধরে আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে জানতে চাই যে আসলে আপনাদের মানে দাবিটা আসলে কি এরকম হলে অনেক বেশি সঙ্গত হয় না? যদি আপনারা বলেন যে পরীক্ষার সিস্টেম যদি একটু বদল করা যায় কিনা, যাতে কোনোভাবে এই ধরনের অভিযোগগুলি আর না ওঠে। আসলে সিস্টেমের কথা বললে সেটা আগামীবারের কথাই চলে যায়। আমরা বর্তমানের কথা বলছি, ভবিষ্যতের কথা নয়। বর্তমানে যা হবে, বর্তমানের হাত ধরেই তো ভবিষ্যৎ আসে। অবশ্যই বর্তমান আন্দোলনের ভবিষ্যৎ আছে, এবং সেই ভবিষ্যৎটা হলো রি এক্সাম, এবং সেই রি এক্সাম কিভাবে না হবে সেটা ভবিষ্যতে ডিসাইড করা হবে। যে আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে এসেছেন এবং আপনারা যথেষ্ট কাগজপত্র আমাকে দিয়েছেন। এখন তারা আসলে মানে পুনঃপরীক্ষা চায়, এটা কি সম্ভব? না, পরিস্থিতিটা খুব জটিল। পরিস্থিতিটা এখানে আমরা বসে বললাম যে পরীক্ষা নেওয়া হোক, সেটা যেমনি না, আবার পরীক্ষা বাতিল করা হোক সেটাও না। এইটা সবাইকে মিলে বসতে হবে, সরকার, অভিভাবক, ছাত্রদেরকে সবাই মিলে, যেহেতু এই অভিযোগটা উঠেছে। আর এই যে আপনি বলেন যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থাকবে, এটা অস্বাভাবিক কোনো কিছু, কিন্তু এটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থাও আছে। যেমন কোনো ক্ষেত্রে এমনও পরীক্ষা আছে, ওপেন বুক এক্সাম যেটাকে বলা হয়, বই সামনে থাকে, প্রশ্ন এমন হয় যে আপনি যদি পুরো বই সম্পর্কে আপনার ধারণা না থাকে আপনি জবাব দিতে পারবেন না প্রশ্নের। কাজে আমি বলছি সেগুলিকে বন্ধ করবার জন্য অনেক রকমের কৌশল আছে, পদ্ধতি আছে, সেটা করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে পরীক্ষা হয়ে যাওয়ার পর আমার মনে হয় যে একটা সময় দেওয়া উচিত, যে আমি 7 দিন অপেক্ষা করব রেজাল্ট দেওয়ার আগে, আমি দেখতে চাই যে কোনো রকম অভিযোগ ওঠে কিনা। কারণ আজকে মিডিয়া কিন্তু এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসে। কাজে প্রশ্নপত্র ফাঁস হলে নিঃসন্দেহে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে হবে, তখন সরকার তদন্ত করবেন। ততক্ষণ আপনি রেজাল্টটাকে করে রাখতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, এটা 7 দিন পরে আমি দেবো রেজাল্ট, অসুবিধা তো নাই। কারণ আমাদের তো এই সীমাবদ্ধতা, এই সমস্ত অবস্থা নিয়ে কিন্তু আমাদেরকে সামনে যেতে হবে। এই নকল হবে ধরে নিয়ে, প্রশ্নপত্র ফাঁস হবে সেটাই, মানে হলো যে যারা এই কাজগুলি করে তারা তো কিছু সংখ্যক দুর্বৃত্ত, আমি দুর্বৃত্তই বলবো, কিছু সংখ্যক দুর্বৃত্ত কিছু মানে এইরকম প্রশ্নপত্র ফাঁসের মতো একটা অপরাধ করছে। এই দায় দায়িত্ব সরকার কেন নিতে যাবে এবং তার ভবিষ্যৎটাকে কেন নষ্ট করবে? সুতরাং এটা আগে থেকেই যাতে এই ঘটনাগুলো না ঘটে এবং এই প্রসঙ্গগুলো যাতে না আসে, অথবা এই অভিযোগগুলো উঠলেই সাথে সাথে যেন এটা ব্যবস্থা নেওয়া যায়, এই রকম বিষয়গুলোকে চিন্তা করা উচিত ভবিষ্যতে, কখনো যদি এই জিনিসগুলো না হয়, যাতে আর ফাঁস তো দূরের কথা, অভিযোগও যেন না উঠে, সেই ব্যবস্থা নিবে। ফাঁস নিয়ে আলাপ হলো, এরপরে আমরা আলাপ করব ফাঁসি নিয়ে। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমি আগেই বলেছিলাম আমরা ফাঁস নিয়ে আলোচনা করেছি, এখন ফাঁসি নিয়ে, মানে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির রায় প্রকাশ করা হয়েছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং সাকাত চৌধুরীর বিরুদ্ধে। আসলে দুজনই খুবই প্রভাবশালী, রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী বলা যায়, নীতি নির্ধারক ছিলেন। সেই ক্ষেত্রে তাদের এটা আসলে এখন এই রায়ের কপি পাওয়ার পরে রিভিউ করার জন্য কি আরো দীর্ঘসূত্রিতার কোনো ব্যাপার কি আছে? না, যেটা রায় হয়েছে এই সম্পর্কে তো আসলে আলোচনা করবার কিছু নাই, এটা মানে দীর্ঘ প্রতীক্ষিত এবং প্রত্যাশিত। এখন যে পর্যায়ে আছে সেটা হচ্ছে যে এদের আইনজীবীরা রায়ের যে পূর্ণাঙ্গ তার সার্টিফাইড কপি পেলে তারা রিভিউর জন্য করতে পারবেন, এটা আমাদের ব্যবস্থায় বলে দেওয়া আছে। কাজেই সেখানে হয়তো 15 দিনের জায়গায় আপনার 1 মাস হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি দিন
আপনার বিলম্বিত হবে। কারণ রিভিউর যে বিষয়টা সেটা আপনার একদিনও শেষ হয়ে যেতে পারে, দুদিনও শেষ হয়ে যেতে পারে, অতীত 2-3 দিনের মধ্যে দেখেছে শেষ হয়েছে অতীতে। কাজেই এইটা খুব মানে না আর কি রিভিউটা। আবার এখন রিভিউতে আমি ঠিক নিশ্চিত না যে যেই বিচারপতিরা এই রায় দিয়েছেন তারাই কিন্তু রিভিউতে বসবেন। এখন জানি না আমি সেখানে এটা মন্তব্য করা সমীচীন কিনা, কারণ একই বিচারপতি তার নিজস্ব রায়কে আবার কি করে রিভিউ করবেন। কারণ আমরা তো ধরেই নিয়েছি যে বিচারপতিরা বিরাগ অনুরাগ এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে রায় দিয়েছেন। এটাই আমার কাছে একটু মনে হয় আর কি। তবে রিভিউর যে এটা হচ্ছে যে আইনের চোখে যাতে একজন মানুষ মনে না করেন যে তাকে অন্যায়ভাবে কিছু করা হয়েছে, যে সর্বশেষ পর্যায় পর্যন্ত তিনি যাতে সুযোগটা পান তার আপিল করবার। অ্যাটর্নি জেনারেল কিন্তু বলেছেন যে আসলে এই মানে রায় কার্যকরের প্রক্রিয়া চালিয়ে যেতে আইনগত তেমন কোনো বাধা নাই। আর না, প্রক্রিয়া চালানোটা শুনেন, এটা আপনি নিশ্চয়ই অন্য ক্ষেত্রে লক্ষ্য করেছেন। প্রক্রিয়া চালানো মানে তারা তো ওইটা হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট। কারণ আপনি জানেন না আপনি রিভিউ মানে রিভিউ করবেন রিভিউটা একটা প্রক্রিয়া। না, এটা রিভিউর ক্ষেত্রে বোধহয় 15 দিন 15 কার্য দিবস। আমি যদি আমার রায়ের কপি না পাই 15 দিন আমি কেমন করে হিসাব করব? কারণ রায়টা না পড়ে তো আমি রিভিউর জন্য অ্যাপ্লাই করতে পারবো না। ওই তো রিভিউ করার জন্য 15 দিনের একটা না, সময়। 15 দিনের মধ্যে যদি আপনার সার্টিফাইড কপি না পায়, ধরে নিচ্ছি তর্কের খাতিরে, তখন তো আপনি তাকে করতে পারবেন না। এর আগেই ঘটনা ঘটেছে। এইটার পুরোটার সার্টিফাইড কপি পাওয়ার পরে তাদের যারা আইনজীবী তারা নিঃসন্দেহে ওইটা দেখে তারপরে তারা রিভিউর জন্য। কামারুজ্জামানের ক্ষেত্রে না সুলতানা, তবে যেটা হলো যে মাহফুজ ভাই এই কথাটা বলেছেন যে যারা রিভিউ করবেন তারা কিন্তু যারা এই রায়টা দিয়েছেন তারাই, যারা রায়টা লিখেছেন অলরেডি, মানে এই রায়ে কিন্তু তারা আজকে ওনারা সই করেছেন। সুতরাং এই রায়টাকে নিয়ে তখনই তারা রিভিউ করেন যখন নিজেদের মধ্যে সামান্যতম কোনো সন্দেহ থাকে। যদি মনে হয় যে এই বিষয়টা আসতে পারে আবারও, তখনই কিন্তু ওনারা রিভিউটা ওনারা গ্রহণ করেন। রিভিউ করতে পারেন, রিভিউ করবে এটা মানে মানে আইনগত একটা প্রক্রিয়া যে এটা 15 দিন কিভাবে রিভিউ হবে, কিন্তু রিভিউটা যে গ্রহণ করবেন এটারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই যে রিভিউ তাকে গ্রহণ করতেই হবে। এটা ওনারা নাও করতে পারেন, আবার কারোটা করতেও পারেন, কারোটা নাও করতে পারেন। এখন রিভিউটা যখন গ্রহণ করা হবে না সেদিন থেকেই কিন্তু গণনা শুরু হবে তার পুরো দণ্ডটা কার্যকর করার সময়, মানে ওই দিন থেকে। আর এখন যেটা হচ্ছে যে মানে 15 দিন ওনারা সময় পাচ্ছেন। 15 দিন হতে পারে যে যেহেতু রায় লেখা শেষ, ওনারা সই করেছেন, এটা এখন শুধুমাত্র সার্টিফাইড কপি, কিন্তু এইটাই সার্টিফাইড কপি হবে, মানে রেজিস্ট্রার অফিস থেকে ওনারা এটা সংগ্রহ করবেন। এখন এটা মানে কালকে বৃহস্পতিবার, কালকেও এটা সার্টিফাইড কপি। কারণ এখন একটা অ্যাডভান্টেজ আগে আছে যেটা আগে ছিল না। আগে তো ওইটা হাতে লিখে নকল করতে হতো, এখন তো আপনি কম্পিউটারে হচ্ছে, তো কম্পিউটার প্রিন্ট আউট নিয়ে মিলিয়ে দেখে আপনি এটা দিয়ে দেবেন সার্টিফাইড লিখে আর কি। এইটা একটা। আর আরেকটা আছে এখানে, হয়তো আরেকটু সময়, আমি জানি না ঠিক কি ঘটবে শেষ পর্যন্ত। অ্যাপিল করবার পর কিন্তু হয়তো দেখা গেল যে শুনানির জন্য মানে বিচারপতিরা বলছেন যে 10 দিন পরে শুনানি হবে বা 7 দিন পরে হবে, তখন সেটা তো আর ওই 7 দিন আপনাকে অপেক্ষা করতে হবে না। এরপর আরেকটা সময় আছে যখন রায়টা যেমন রিভিউ হওয়ার পরেও এটা বহাল থাকলো, তখন একটা সময় পাওয়া যায় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে, আবার এটার জন্য কিছু সময় পাওয়া যায় যে এই সময়ের মধ্যে উনি ক্ষমা চাইবেন কি। কিন্তু তাহলেও সবকিছু মিলিয়ে আসলে মাসখানেকের ব্যাপার বোধহয় নাকি? এইটা ঠিক মানে সুনির্দিষ্টভাবে বলা বড় মুশকিলের ব্যাপার। কারণ আদালতের এখন ধরেন আদালত কিন্তু এখন ইয়েতে আছে, ছুটিতে আছে। ছুটিতে থাকলেও এইসব মামলাগুলো চলবে। না, একটা হতে পারে বিচারপতিরা যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে ওনারা রিভিউর জন্য করেছেন, আদালত খুলুক, তখন আমরা করব, 7 দিন পরে রিভিউ করব। সেখান থেকে আপনি তাকে চ্যালেঞ্জ করতে পারবেন না। কাজে ঘড়ি ধরে বলা যে 1 মাস না 20 দিন না 27 দিন, এটা বোধহয় এই পর্যায়ে মন্তব্য করা একটু কঠিন। রাইট। তারপরেও আপনি দেখেন যে আরেকটু বিষয় যদি এখানে যোগ করি, আপনার ট্রাইব্যুনাল একটি কমিয়ে দেওয়া হলো, যেহেতু মামলাগুলি আস্তে আস্তে অনেকখানি কমে এসছে, অনেকেরটা কার্যকর হয়ে গেছে, ফলে পুরো বিষয়টা কি একটা সমাধানের দিকে, যে অমীমাংসিত যে বিষয়গুলি ছিল এইটা একটা সমাধানের দিকে যাচ্ছে, এমনটা কি আসলে বলা যায়? এটা নিয়ে যথেষ্ট সমালোচনা আছে। বিষয়টা হচ্ছে যে কারো কাছে মনে হচ্ছে যে বিষয়টা বোধহয় শেষ হয়ে এসছে, এখন মামলা কমিয়ে আসছে, এটা একটু গুটে নিয়ে আসে, একটা জায়গায় নিয়ে আসা, কিন্তু আবার অপরাধীর সংখ্যা কিন্তু আরো রয়ে গেছে। খুব কম দেখে কিন্তু একটা আদালত কিন্তু আপনার নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, ট্রাইব্যুনাল একটা, কিন্তু অপরাধী তো আরো আছে।
শুধুমাত্র যাদেরকে চিহ্নিত করা গেছে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তার বাইরে কি আর অপরাধী নেই? তার বাইরে কি 71 সালের মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে এরকম লোক নেই? এখন সেই লোকগুলো কি বিচার হবে না? মানে অনেকেই মনে করেন যে এটাকে আরো মানে শুধুমাত্র একটি না রেখে এটা আরো বাড়ানোর দাবি করা ছিল, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে এই বিচারের ছিলেন তারা কিন্তু এই দাবিটা করে এসেছেন যে এটা আরো বাড়ানো, যাতে দ্রুত বিচারটা করা সম্ভব হয় এবং আরো বেশি বিচারটা করা যায়। নিশ্চয়ই এই বিষয়গুলি আসলে আরেকটা অভিযোগ আছে, কিন্তু আমি এক বাক্যে শেষ করে দিচ্ছি। একটা অভিযোগ আছে যে বলা হচ্ছে যে সরকার মানে যেসব খুব বড় গুরুত্বপূর্ণ অপরাধী তাদের হয়ে গেছে, এখন সরকার আস্তে আস্তে পুরো বিষয়টাকে একটু মানে নীরব দিকে নিয়ে যেতে চাচ্ছে, সেই কারণে ট্রাইব্যুনালের সংখ্যা কমানো হয়েছে। এটাও কিন্তু আছে এই বক্তব্য আর কি। জি জি, যাক আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। মেডিকেলের শিক্ষার্থীদেরকেও আন্দোলনকারী শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকুন। Thank you.